নমস্কার। চলুন আজ আমরা একটু সময়কে পিছিয়ে নিয়ে যাই, অনেকটা পিছনে, প্রায় ৭০ বছরেরও বেশি। আমরা হাতে তুলে নিয়েছি অখণ্ড জ্যোতি পত্রিকার ১৯৫২ সালের একটি পুরনো সংখ্যা, যা একসময় অনেকের কাছেই পথ দেখানোর আলো হিসেবে কাজ করত। এই যে একটা প্রশ্ন যে এই সদা পরিবর্তনশীল দুনিয়ায় একটা স্থিরতার জায়গা কোথায় কোথায় সেই আলো যা কখনো নেভে না, প্রশ্নটা কিন্তু আমাদের সবার, তাই না? চলুন আজকের আলোচনায় আমরা সেই আলোরই সন্ধান করব। আসলে এই খোঁজটা তো কোনো নতুন কিছু নয়, এটা যুগ যুগ ধরে চলে আসছে। আর আজ আমরা অতীতের পাতা উল্টে ঠিক এমনই এক পথ নির্দেশিকা দেখব, যেটা এই কঠিন প্রশ্নগুলোর উত্তর দেওয়ার একটা চেষ্টা করেছিল। তবে আমরা কিন্তু কোনো একটা লেখা ধরে ধরে পড়ব না। আমাদের অ্যাপ্রোচটা একটু অন্যরকম। আমরা পুরো ম্যাগাজিনটার সূচিপত্রটাকেই ডিকোড করব, মানে একটা বিশ্লেষণ করব। কারণ আমাদের মনে হয় ওখানেই আসল নকশাটা লুকিয়ে আছে, খুব ভেবেচিন্তে সাজানো একটা জ্ঞানের নকশা। হ্যাঁ, আমরা যে মশাল বা আলোকবর্তিকাটির কথা বলছি, সেটা হলো অখণ্ড জ্যোতি পত্রিকার ১৯৫২ সালের অক্টোবর মাসের সংখ্যা। ভাবুন একবার, সেই সময়ের ভাবনা, সেই সময়ের দর্শন, সবকিছুর একটা অসাধারণ ছবি ফুটে ওঠে এই একটা সংখ্যায়। অখণ্ড জ্যোতি নামটার মধ্যেই কিন্তু এর আসল উদ্দেশ্যটা লুকিয়ে আছে। অখণ্ড মানে যা ভাঙা যায় না, আর জ্যোতি মানে আলো, মানে এমন এক আলো, এমন এক শিখা যা চিরন্তন, যা কখনো নিভবে না। আর এই প্রতীকী অর্থটা বোঝা কিন্তু খুব জরুরি। তো চলুন এবার আমরা ম্যাগাজিনটার ভেতরে কি আছে তার একটা ডিপ স্ক্যান শুরু করি। দেখা যাক কিভাবে ছোট ছোট বিভিন্ন বিষয়কে এক সুতায় গেঁথে একটা সম্পূর্ণ জীবনের নকশা তৈরি করা হয়েছে। যে কোনো বড় কিছু গড়ার প্রথম শর্ত কি? একটা মজবুত ভিত্তি, তাই তো? এই জীবন নকশার ভিত্তিটাও ঠিক তাই। আর সেটা হলো আভ্যন্তরীণ সামঞ্জস্য, মানে ভেতরের শান্তি। কারণ যে কোনো যাত্রার শুরু তো নিজেকে দিয়েই হয়, তাই মন আর শরীরকে শান্ত রাখাটাই হলো প্রথম পদক্ষেপ। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ভিতটা কিন্তু খুব বাস্তবসম্মত। দেখুন, এখানে কোনো ভারী ভারী তত্ত্বকথা নেই। যা আছে তা আমাদের দৈনন্দিন জীবনের জন্য ভীষণ জরুরি। যেমন ধরুন, আরোগ্যে কি কুঞ্জি, মানে স্বাস্থ্যের চাবিকাঠি। তারপর ব্যর্থ কি চিন্তায় মাত কিজিয়ে, মানে অকারণে চিন্তা করবেন না। আর গেহরি নিদ্রা ক্যাসে আয়বে, কিভাবে গভীর ঘুম আসবে। ভাবুন কতটা প্র্যাকটিক্যাল। এই সহজ কিন্তু শক্তিশালী ভিতের ওপরই কিন্তু পরের ধাপগুলো দাঁড় করানো সম্ভব। আচ্ছা, ভেতরটা তো শান্ত হলো, ভিত তৈরি। এরপর কি? এরপর হলো সেই শান্তিকে কাজে লাগানো। আর সেটাই হলো আমাদের দ্বিতীয় স্তম্ভ, উদ্দেশ্যপূর্ণ কর্ম। কারণ ভেতরের শান্তি যদি বাইরের কাজে প্রকাশ না পায়, তাহলে তো সেটা অসম্পূর্ণ থেকে গেল। এই পর্যায়ে লেখাগুলো দেখুন, কর্মযোগ কা রাহাস্যা, মানে নিঃস্বার্থভাবে কাজ করার গোপন সূত্র। প্রেম পথ কি যাত্রা, ভালোবাসার পথে হাঁটা। আর আমার সবচেয়ে পছন্দের প্রত্যক্ষ দেবতা কি পূজা, মানে আমাদের চারপাশে যে জীবন্ত সত্তারা আছেন তাদের সেবা করা। কি দারুণভাবে স্পিরিচুয়ালিটিকে প্রতিদিনের কাজের সাথে জুড়ে দেওয়া হয়েছে, তাই না? বেশ, তাহলে ভিত তৈরি, পথও মুশ্চিত। কিন্তু এই পথে হাঁটার জন্য যে শক্তিটা দরকার, সেটা আসবে কোথা থেকে? ওখানেই আসছে আমাদের তৃতীয় আর হয়তো সবচেয়ে জরুরি স্তম্ভটা, চরিত্র, মানে আত্মপরিশোধন। কারণ একটা শক্তিশালী চরিত্র আর ভালো অভ্যাস ছাড়া তো এই পথে এগোনোই যাবে না। এখানেও দেখুন, খুব প্র্যাকটিক্যাল কিছু কথা বলা হয়েছে, যেমন শিষ্টাচার কা পালন কিজে, মানে ভালো ব্যবহার বা এটিকেট মেনে চলুন। তারপর আদতঙ্কা জীবন পর প্রভাব, আমাদের অভ্যাসগুলো কিভাবে জীবনকে গড়ে তোলে। আর সবশেষে তৃষ্ণা পিশাচিনী, মানে লোভ বা অতিরিক্ত চাওয়ার যে আকাঙ্ক্ষা, সেটাকে দমন করা। এক কথায় সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণই হলো আসল কথা। ভিত, পথ, চরিত্র সবই হলো। এবার এবার হলো চূড়ান্ত লক্ষ্য। এ পুরো যাত্রার শেষ গন্তব্যটা কি? সেটা হলো চতুর্থ স্তম্ভ, গভীরতর জ্ঞান, মানে আরও উঁচু স্তরের আধ্যাত্মিক আর দার্শনিক জ্ঞান অর্জন করা।
এই ধাপের লেখাগুলো কিন্তু আমাদের আরও গভীরে নিয়ে যায়। যেমন একটা লেখা হলো অন্তঃকরণ চতুষ্টয় কা পরিচয়। এটা আমাদের ভেতরের সেলফ বা সত্তার যে 4টে ভাগ, মন, বুদ্ধি, চিত্ত আর অহংকার, সেগুলোকে চিনতে সাহায্য করে। এর সাথেই আছে যোগের ব্যবহারিক দিক আর গায়ত্রী উপনিষদের মতো গভীর শাস্ত্রীয় আলোচনা। মানে পুরো ব্যাপারটা সেলফ রিয়েলাইজেশন বা আত্মোপলব্ধির দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এতক্ষণ তো আমরা একজন মানুষের ব্যক্তিগত উন্নতির কথা বললাম, কিন্তু এই পত্রিকার দর্শনটা কিন্তু এখানেই থেমে নেই। এর লক্ষ্যটা ছিল আরও অনেক বড়, আরও ব্যাপক। শুধু একজন মানুষের ভালো থাকা নয়, বরং পুরো সমাজটাকে বদলে ফেলার একটা স্বপ্ন। এই কোটেশনটা একবার দেখুন। নৈতিক আধ্যাত্মিক পুনর্জাগরণের জন্য যুগ নির্মাণ যোজনার যুগের পুনর্গঠনের আন্দোলন একটি বিশ্বব্যাপী আন্দোলন। এর থেকে পরিষ্কার আর কি হতে পারে? লক্ষ্য একটাই, একটা নতুন যুগ, একটা ভালো যুগ তৈরি করা। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন অভ্যন্তরীণ রূপান্তর, মানে উইল পাওয়ার, স্ট্রেস ম্যানেজমেন্ট, শান্তি। আবার ঠিক তার পাশেই দেখুন বাহ্যিক প্রকাশ, সমাজ সংস্কার, নারী ক্ষমতায়ন, মানব মর্যাদা। মানে নিজের ভেতরের উন্নতি আর সমাজের উন্নতি, এই দুটোকে আলাদা করে দেখাই হয়নি, দুটোই একই অপরের সঙ্গে জুড়ে আছে। তো আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন ১৯৫২ সালের এই ব্লুপ্রিন্ট থেকে আমরা যে মূল বিষয়গুলো পেলাম সেগুলোকে একবার গুছিয়ে নেওয়া যাক, আর ভাবা যাক এই জ্ঞানটা আজকের দিনেও কতটা প্রাসঙ্গিক। তাহলে পুরো নকশাটা কি দাঁড়ালো? প্রথমত ভিত্তি, নিজের ভেতরের শান্তি বা আভ্যন্তরীণ সামঞ্জস্য। তারপর পথ, উদ্দেশ্য নিয়ে কাজ করা। তৃতীয়ত চরিত্র, নিজেকে আরও ভালো করে তোলা বা আত্মপরিশোধন। চতুর্থত লক্ষ্য, গভীর জ্ঞানের খোঁজ করা। আর এই সব কিছুর চূড়ান্ত উদ্দেশ্য বা মিশন হল সমাজের ভালোতে নিজের অবদান রাখা। দেখুন, একটাও কিন্তু অন্যটা ছাড়া সম্পূর্ণ নয়। নিজের শান্তি থেকে শুরু করে সমাজের ভালো করা পর্যন্ত এই পুরো জার্নিটাই হল একটা সম্পূর্ণ জীবনের নকশা। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। ১৯৫২ সালের একটা নকশা আজকের এই দ্রুত বদলে যাওয়া যুগে একটা ভালো সময় তৈরি করতে কিভাবে সাহায্য করতে পারে? সময় হয়তো বদলেছে, কিন্তু মানুষের মনের ভেতরের খোঁজ, জীবনের আসল নীতিগুলো, সেগুলো কি সত্যি বদলেছে? এই পুরনো জ্ঞান আজকের দিনে কতটা প্রাসঙ্গিক, সেই ভাবনাটা আমাদের সবার জন্য রইল।